লক্ষণ চিন্তা করে 15 গাছ পানের বরজ থেকে আসবে বড়জোর 15,000 টাকা। আর কোনো উপায় নেই, বরজটা বিক্রি করতেই হবে। আগুন যখন শিখা পায় তাতে সামান্য হাওয়া লাগলেই সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা নিয়ে। লক্ষণের পৈতৃক পানের বরজ বিক্রির খবরটা যেন একটা আগুনের শিখা ফাল্গুন মাসের দক্ষিণা হাওয়া পেয়েছে। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগে না। একান ওকান করে একটা দিনেই খবর গেল কালীকান্তপুরে উপেন দত্তের কানে। সন্ধেবেলা উপেন দত্ত ছুটে এলো শ্বশুর বাড়িতে, শাশুড়ি মারা যাবার 8 বছর পর। ড্যাঙাটা শেষ অবধি বেচে দেবে? কেন, তুমি কি অন্য কোনো উপায় পেয়েছো? লক্ষণ বলে অবাক হয়ে। না, বলছি নক্ষণ, তুমি এক কাজ করো, কত টাকা লাগবে? কেন জামাইবাবু? আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি ড্যাঙাটা আমাকে বন্ধকি দাও। টাকা শোধ করে দিলেই ড্যাঙাটা তোমাকে ফিরে দেবো। খাই খালাসি, কিন্তু তুমি তো ঘুঁটে বেচে খাও। তোমার দিদি বললে ড্যাঙাটা তো বাপের সম্পত্তি, বেহাত কেন করবে? তোমার দিদির কাছে থাকলে ভাইয়ের চিকিৎসা হয়ে গেল, আবার আমার টাকা শোধ করে দিলে আমি ড্যাঙাটা তোমাকে ফিরেও দিলুম। কথাটা মন্দ বলেনি তোমার দিদি, কি বলো? লক্ষণ কাল রাত থেকে আজকের রাত পর্যন্ত দিদি জামাইবাবুর কথাবার্তা পরপর একবার মনে করে নিল, কিন্তু তার দাদা জমের সঙ্গে লড়াই করছে 3 দিন 4 রাত। এখন এসব ভাবনার সময় নয়। জামাইবাবুকে বলল, 15,000 টাকা লাগবে। ড্যাঙাটার দাম কিন্তু অত নয়। 15 গাছ বরজ কত দামে বিক্রি হতে পারে জামাইবাবু? কি জানি বাবু, আমি কি আর অত শত জানি? তবে যতটুকুন জানি আমি ততটুকুন বলেছি, তুমি খোঁজ খবর করে দেখো না। উপেন উঠেই হন হন করে হাঁটে বাড়ি মুখো, কিন্তু লক্ষণ ছুটে গিয়ে ওর হাতটা ধরে। জামাইবাবু, জামাইবাবু, বা যাই হোক একটা কিছু ধরে দাও। দাদা, আমি দাদাকে বাঁচিয়ে আনি। তাহলে 10,000 টাকা দিচ্ছি, কাল উকিলকে ডেকে সই সাবুত করে নিতে হবে, কেমন? তাহলে 10,000 টাকাই দেবে? আর 2,000 টাকা ধরে দাও, আমি আর ভাইরে খদ্দের খদ্দের করতে যাবনি। দেখি তোমার দিদি কি বলে। দিদির মতামতের অপেক্ষায় থাকতে হলো না। পরের দিন সকালে ধলপুরের একজন মুহুরি ডেকে নিয়ে একটা 10 টাকার কোর্ট পেপারে বন্ধকনামা লেখা হয়ে গেল। 10,000 টাকা বেরিয়ে গেল ঘুঁটে বেচে খাওয়া উপেন দত্তের সিন্দুক থেকে। রামপালের চিকিৎসা চলছে কলকাতায়। টাকার বাপের শ্রাদ্ধ হচ্ছে সরকারি হসপিটালে রেখেও। লক্ষণ পাল নিঃস্ব হচ্ছে ধীরে ধীরে, তবু ছাড়বে না ও। দাদাকে ফিরিয়ে আনতে যা করার সবটুকু করবে। রাতে এসে বৌদির কাছে কথাটা পারবে বলে ইতস্তত করছে। ববিতা দেবরকে এই রকম করতে দেখে বলে, ঠাকুরপো, তুমি কি কিছু চিন্তা করছো? তোমার দাদার খবর কি? না না না, তেমন কিছু খবর অন্য নয়, কিন্তু চিন্তা তো করছি অন্য। বলি কি করে? বলোই না আমাকে। টাকা তো অনেক লাগবে। ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে। ওখানে হবে না, মেডিকেল কলেজে ভর্তি করতে হবে। পেটে কী সব হয়েছে, নাড়ি ভুড়ি সব নাকি জড়িয়ে গেছে। ও, তাহলে? গভীর চিন্তার রেখা ফুটে ওঠে ববিতার কপালে। কোলে তার 2 বছরের মেয়েটা, তাকে নিয়ে চিন্তা তো আছেই। হাতের যা সম্বল কবেই গেছে। এখন তাহলে অপারেশন করতে হবে? কি কপালে আছে কে জানে। গভীর দুশ্চিন্তায় পড়ল যেন সে। মেডিকেল কলেজে ভর্তি হবে কাল, সেটা ওখান থেকে কী সব কাগজ লিখে দিয়েছিল, দেখাতেই ওরা নেবে বলেছে।
কিন্তু টাকাটা? লক্ষণ বৌদিকে বলতে চায় যে কথা, সেটা আজ দুদিন ধরে ওর পেটে উথাল পাথাল করছে। আজ আর থাকতে পারল না, বলল, সরস্বতীর বাড়ি একবার গেলে। তোমার দাদা জানতে পারলে কিন্তু রক্ষে নেই। আমি এসে থেকে শুনছি তার সঙ্গে কোনো সম্পর্ক এই জীবনে সে রাখতে চায়নি। এখন তার কাছে যদি সাহায্য চাও। বৌদি, আর তুমি কি বলো? যা হয়েছে সে তো হয়েছে, সেটা আঁকড়ে ধরে থেকে কি আর লাভ হবে বলো? তোমাদের ব্যাপার, এতে আমার কি বলার আছে? তবে কি জানো ঠাকুরপো, বিপদের সময় মানুষ চেনা যায়। তাহলে একবার যাই বলো। অতি আগ্রহে লক্ষণ যেন লাফিয়ে ওঠে। দেখো ঠাকুরপো, তোমার দিদিকে এতটা ভরসা করো, তার সঙ্গে সম্পর্ক আছে, অথচ এই সময় সে কি করলো? না ভাইয়ের বরজডাঙ্গা বন্ধক রেখে টাকা ধার দিল, আর ভাব ভালোবাসা করে পালিয়েছে বলেই বোনের সঙ্গে সব সম্পর্ক শেষ। আমি হলে বলতুম দিদির সঙ্গে সম্পর্ক রাখবনি। ববিতা যতটুকু জেনেছে সেই মতো বুঝেছে। আরও গভীরে যদি জানতে পারে তাহলে বুঝবে শুধুমাত্র ভাব ভালোবাসা নয়, সরস্বতীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আরও কারণ আছে। যাই হোক, এখন যদি এই অবস্থায় সে পাশে দাঁড়ায়, তবে ভাঙা কাঁচ আবার জুটতে পারে। একবার দেখি কি, কিন্তু আমি তো তার ঠিকানা জানিনি। যদি যাবেই মনস্থ করলে ঠাকুরপো, ঠিকানা ঘর বয়ে আসবে। তুমি সকালে একবার দপাড়া যাও, ওখানে ওদের যে বাড়ি ছিল সেখানেই ঠিকানা পেয়ে যাবে। বিদ্যুৎ সারিকেত দপাড়ায় থাকে না সেই পালিয়ে যাওয়া থেকে। সেটা ছিল দিদির বিয়ের ৮ বছর পর। সেও গড়িয়ে গড়িয়ে 10টা বছর পার হয়ে গেল। এখন কি আর দপাড়ায় কেউ বলতে পারবে? কিন্তু না মরেই ভূত হতে চায় না লক্ষণ। খুব সকালে এক বুক আশা নিয়ে হাজির দপাড়ায়। বিদ্যুৎ সারিকেতের ভাই বোন নেই, কাকার ছেলে আছে সপরিবারে, কিন্তু সে বলতে পারল না কিছু। যে উৎসাহ নিয়ে এসেছিল লক্ষণ, তার দ্বিগুণ নিরাশা ওকে গ্রাস করল। বেরিয়ে আসে ওখান থেকে। পঞ্চায়েতের সামনে জটলা সৃষ্টি হয়েছে। ওখানে অনেক মানুষ হৈ হৈ করছে। কি হলো? এমন সাত সকালে কি ব্যাপার? একবার উঁকি দিয়ে দেখা যাক, এমন ভাবতে ভাবতে লক্ষণ এগিয়ে যায় ভিড়ের দিকে। একটা জোয়ান লোককে বেঁধে রেখে বেশ করে পেটাচ্ছে মানুষ। পথচারী মানুষ আসছে, জুতো ঝাঁটা যা খুশি দিয়ে কয়েক ঘা মেরে গালাগালি করে চলে যাচ্ছে। লক্ষণ দেখছে আর গালাগালি শুনছে। গালাগালির ফাঁকে ফাঁকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেগুলো শুনে ও বুঝতে পারে লোকটা একটা খুনি আসামি। কিন্তু এতদিন ধরে হাতে নাতে ধরতে পারেনি কেউ। কাল ভোরে চুরি করতে ঢুকেছিল ময়রা পাড়ায়, হাতে নাতে ধরেছে। এতদিনের আক্রোশ ওর ওপর পড়েছে। একটা নয়, দুটো খুনের মামলা চলছে। জামিন নিয়ে এখন চুরি করছে। আজ ধরা পড়ায় পাবলিক গণধোলাই দিচ্ছে। একজন বলল, থানায় খবর দে। পাশ থেকে 10 জন চেঁচিয়ে উঠল, থানায় গেলে জামাই আদর পাবে, ওকে এখানেই শিক্ষা দিতে হবে। শিক্ষাটা যে কোন পর্যায়ে ছিল সেটা লক্ষণ স্বচক্ষে দেখছে। পরপর পেটাতে পেটাতে কয়েকজন এগিয়ে এসে ওর বাঁধন খুলে দুদিক থেকে হাত ধরে হ্যাঁচকা টান দিল। একটা হাত ছিঁড়ে বেরিয়ে গেল, মাটিতে পড়ে গেল চোর। এবার ওর গলায় পা তুলে কয়েকজন অট্টহাসি হাসতে লাগলো। একদিন এমন করে তুই 2টো মাথার সিঁদুর মুছে দিয়েছিস, আজ আমরা সবাই মিলে তোর ঘরের সিঁদুর মুছে দিলুম। 2টো পা ছটপট করতে করতে থেমে গেল। শত শত মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। পুলিশের ভ্যান হর্ন বাজিয়ে ঢুকলো ঠিক তখনই। লক্ষণের মনটা একটু বিমর্ষ হয়ে গেল তখন এক মুহূর্ত। কিন্তু তারপর মনে হলো, যে 2টো পরিবারের সিঁদুর মুছে দিয়েছে এই লোকটাই, তারা এতদিন কিভাবে আছে? তাদের শূন্যতা কে পূরণ করবে? পুলিশের ভূমিকা, বিচার,
কতদিন ধরে এই বিচার চলবে? কে করবে এর বিচার? জনতার আদালতে যে বিচার, তাকে প্রতিহত করবে কে? কত মানুষের ঘর শূন্য করেছে এরা, কত মায়ের চোখের জলের কারণ হয়েছে এরা। পুলিশ তার কতটুকু হদিশ রাখে? আর জনগণ যখন হাতে আইন তুলে নেয়, তখন তার বিচারের সাধ্য বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তারও থাকে না। চোরটার দেহ একটা ভ্যানে তুলে থানার দিকে পাঠিয়ে দিয়ে অফিসার স্থানীয় মানুষের কাছে জানতে চাইলেন বিস্তারিত। কিন্তু সবাই তখন তীব্র বিষোদ্গার করে থানার বিরুদ্ধে। সেই সব শুনে কিছু কথা রেকর্ড নিয়ে জনতার আদালতে মনে মনে নমস্কার জানিয়ে অফিসার ফিরে গেলেন থানায়। লক্ষণ সবটাই দেখল। সূর্য অনেকটা উপরে উঠেছে, এবার বাড়ি ফিরতে হবে। স্নান খাওয়া সেরে যেতে হবে কলকাতা। ও হেঁটে এগিয়েছে কয়েক পা। তেমন সময় এক বয়স্ক মহিলা বললেন, তোমাকে তো নতুন নতুন মনে হচ্ছে। কোথায় বাড়ি হে খোকা? বারধলপুর। এখানে কি মনে করে? এসেছিলাম বিদ্যুৎ সার্কিটের বাড়ি। কার বাড়িতে? বিদ্যুৎ সার্কিট। কেন, জানেন কিছু? 10 বছর হলো সে এখানে নেই। ছবি ছবি করে পাগল হয়েছিল। বাবার সঙ্গে মতের অমিল। বিয়ে করে বাড়ি ছেড়ে কোথায় চলে গেল। উপরার বিষে মালিক বলতে পারবে। ওর বেটা তো সেদিন ওদের বাড়ি ছবি আঁকতে গেছিল। তাই? হ্যাঁ, বিশে মালিকের বাড়িটা কোথায়, কোন দিকে? উপরায়। হাতের লাঠিটা তুলে ধরে ঠিকানা নির্দেশ করেন তিনি। তারপর লাঠি ঠুকে দুপা এগিয়ে গিয়ে আবারও পিছিয়ে আসেন তিনি। কি জন্য যেন এসেছিলে তুমি? বিদ্যুৎ সার্কিটের খোঁজ করতে। সেটা নাই বুঝলুম, কিন্তু কেন? বিদ্যুৎ সার্কিট আমার ভগ্নিপোত। মহিলা এবার আঁচলে চোখ মুছলেন। লক্ষণের দিকে একদৃষ্টে তাকিয়ে দেখলেন, তুমি বিদ্যুতের ছাড়া? বারধালপুরে পারি একদিন পরে। আমাদের সঙ্গে ঠিক আর যোগাযোগটা নেই জানেন। কিন্তু দাদার খুব শরীর খারাপ তো, তাই। ও, না জানে তোমাকে কষ্ট দিলুম বাবা। কিছু মনে করনি যেন। ওই ওদিকে যাও, বিষের ব্যথা ঠিক বলতে পারবে। আচ্ছা চলো, আমি তোমাকে দেখিয়ে দিই বিষের বাড়িটা। তোমার দাদারই কি হয়েছে? জানিনি, কলকাতার হাসপাতালে ভর্তি আছে, অপারেশন হবে, অনেক টাকা দরকার। আমি তাই অবশ্যই বিদ্যুৎ সরকার খুব বড় লোক। ওদের বনেতে পয়সা, কিন্তু বিয়ে করে ছেড়ে গেল কোথাকে, আর ফিরে এলুনি। এখন নাকি শহরে থেকে খুব নাম করেছে। তাই নাকি? কলকাতায় থাকে? বিষে বলতে ছিল, ওর বেটা দেখে এসেছে। তা তুমি কি করো? আমি কাঠের কাজে হোতাইয়া আছি। দাদা লোহার কাজ করে, ভাইসের কাজ। তোমার বোন নাকি খুব শিক্ষিত, আর রূপটা ফেটে বেরোচ্ছে দেখেছিল। তা এমনই গুণের মেয়ে বউ হয়ে ঘরকে এলো, শ্বশুর শাউরি তুললুনি, অমন টেমকের মুখে ছ্যাঁটা মারি। লক্ষণ জানতে পারে সরস্বতীর শ্বশুর ঘর সুখের হয়নি। শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করতে হয়নি ওকে। কিন্তু সে শুনতে থাকে সব। মহিলা তার কথার অপেক্ষা না করে বলতে থাকে গলগল করে, আজকের দিনে কার কটা ঘরে এই গায়ে গ্রামে নেকা পড়া নেকা শিক্ষিত বউ হয়েছে। ছানা তো ও বাপের ব্যবসা ছেড়ে ছবি আঁকায় মন গেলে, কলেজকে গেলে অপসরাকে ভাব করে ঘর কিনে এলো বউ। সাবরি অমন স্বর্গের অপসরাকে দেখলুম নি মুখ তুলে। ঘরের নক্কি পথে বসলো,
বিদ্যুতের বউ চোখের জলে বুকে বাঁচিয়ে চলল। আমরা পাড়া প্রতিবেশী কত করে বন্য, ঘরকে তোল বিদ্যুতের বাপ, লক্ষ্মীকে বরণ করো। বিদ্যুতের মা শুনলুনি, বাপ কি আর বাপকে ছেড়েছে কোনো কালে? এইসব ইতিহাস লক্ষণের অজান্তেই রয়ে যেত যদি না আজকে। ভাবতে ভাবতে ওরা এসে পড়েছে বিষে মালিকের ঘরের কাছে। লাঠি ঠুকে ঠুকে চেঁচায়, বলো, ও হরিমতি, ঘরে আছিস? হরিমতি। হরিমতি বিষে মালিকের বউয়ের ডাক নাম। ভালো নাম বিন্দবাসিনী, যদিও বিন্দে বলেও সেটার অপভ্রংশ হয়েছে। ঘর থেকে বেরিয়ে আসে এক মাঝবয়সী মহিলা। সে এক অপরিচিত যুবককে উঠোনে দেখে মাথা জুড়ে ঘুমটা টেনে দিয়ে বলে, সে বাজারে গেছে পিসি, এই এসে পড়ল বলে। ও, তোর ছানাটা? সে তো ভোরবেলা উঠে পড়তে গেছে পিসি। কেন, কি হয়েছে? বিষে মালিকের বউ জিজ্ঞাসু চোখে। হয়নি কিছু, এই ছেলেটা এসে, তোর ছেলেটা কোথায় যেন ছবি আঁকতে যায়। কলকাতা? কিন্তু কেন পিসি? তার ঠিকানা নিতে হবে যে, এই বাবা জীবন বড় লাচারে পড়ে হয়েছে। কিন্তু সে তো ছেলে জানে, আমি তো কিছুই জানি নে। এই সময় বিষে মালিক ঘরে পা দিয়ে দেখে সতী পিসিকে। কি গো সতী পিসি, সকালবেলা আমার ঘরে পায়ের ধুলো দিতে? আমার সৌভাগ্য। ওরে ও বিশে, তোর ছানাটা ছবি আঁকতে যায়, মাস্টারের ঠিকানা সে তো রাখে। ছবি আঁকতে যাবে? কে? সে ভারী ভালো মাস্টার বটে, ভালো মানুষও সে, কিন্তু এখন আর তার কাছে আঁকতে সুযোগ পাবে তো? লক্ষণ শশব্যস্ত হয়ে বলে, না না, আঁকা শিখতে নয়, আমার আমার বিশেষ দরকার, তাই আর কি, মানে দাও না দাদা। ছেলের খাতায় লেখা আছে, আমি এনে দিলে তুমি লিখে নাও। আমি বলতে বলতে বিষে ঘরে ঢুকে একটা কাগজ নিয়ে এসে ধরে। লক্ষণ ঠিকানা লিখে নেয়। তা হ্যাঁ রে বিশে, তোর ছানাটা কলেজ করতে নয়? বেশ বেশ, একটা পাস দে, যদি চাকরি বাকরি পায় তো গ্রামের মাথা উঁচু হবে। লেখাপড়াটা ভালো করে করা। আশীর্বাদ করো পিসি, ছেলে যেন 5 জনের 1 জন হয়। ঘোমটার কাপড় আর একটু টেনে দেয় বিন্দবাসিনী তথা হরিমতি। লেখাপড়ায় মন আছে? বিষে মালিক বলে, ওটা করলে হবে না বিশে, আমাদের যাতে আজকাল চাকরি বাকরি হচ্ছে, সরকারি থেকে কি সব করেছে। ওর মাথা ভালো, ওকে লেখাপড়া করতে বল। বলছি তো, এবার আমার কপাল। পিসি, একটু চা খাবেন? আর তুমি, এসো ভাই এসো, একটু চা খাও গরিবের ঘরে, একটা দরকারে এসেছো না হলে। আর একদিনই খাবো খন, আজ নয়, আজ এসি গো এসি। তোমার তো বাবা ঠিকানে পাওয়া হলো, এবার দেখো খোঁজ খবর করো। আমার অনেক উপকার করলে দাদা, আমার অনেক উপকার করলে, আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু আজ আমি যাই, আমার অনেক তাড়া আছে। হ্যাঁ, আমি যাই। লক্ষণ বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে ভাবে, পিছিয়ে পড়া জাতের জন্য সংরক্ষণের সুযোগ নিয়ে আজকাল এই সব ঘরে কত আগ্রহ। তবু ভালো, সংরক্ষণের সুফল যদি এরা পায়। আর এই সব ঘর থেকে প্রতিভা উঠে এলে দেশের লাভ। আবার সংরক্ষণ না পেয়ে কত আলো হারিয়ে যায়, সেটাও যদি সরকার দেখত, দেশের সত্যি ভালো হতো। কিন্তু এখন দাদা লড়াই করছে জমের সঙ্গে। এখন এসব ভাবনা মাথায় বেশিক্ষণ স্থায়ী হয় না। অচিরেই লক্ষণ ভাবে সরস্বতী তাকে দেখবে নাকি মুখ ফিরিয়ে নেবে। যদি দিদির মতোই কিছু বন্ধক রাখতে বলে, যদি এতদিনের অভিমান উগড়ে দিয়ে ফিরিয়ে দেয়। কিন্তু এখন এত ভেবে কি লাভ? আগে তো যেতে হবে,
আর তাছাড়া সে যে ঘর সংসার পায়নি, সে যে নিজের ভাগ্যের সন্ধানে নিজেই নেমেছে মাঠে, এবং সেটাও একা। তখন তো তার পাশে দাঁড়ানোর জন্য কেউ ছিল না। তার মায়ের পেটের বোন কিংবা তারাও খবর করেনি এতদিন, এই 10টা বছর। আজ নিজের বিপদের সময় তার কাছে সাহায্য চাইতে যাচ্ছে, এটাও তো তার কাছে খুব একটা ইজ্জতের বিষয় নয়। আর সাহায্য করার মতো অবস্থায় সে আদৌ আছে, সেটাও তো জানা নেই। তার শ্বশুরের ছিল অনেক সম্পত্তি, কিন্তু সে তো এসব থেকে বঞ্চিত। তাহলে সে কিভাবে আছে সেটাও জানা দরকার। শুধুমাত্র ভাব ভালোবাসা দেখিয়ে তাকে দূর করে দেওয়া তো দাদার ঠিক নয়। দাদা সুস্থ হয়ে উঠলে বোঝাতে হবে, কিন্তু এখন তো তার কাছে যেতে হবে। বিশেষ করে তার এই দুর্দশার ইতিহাস জানার পর ভাই হয়ে সে যদি বোনের খবর না নেয়, আর যেই যাই করুক, লক্ষণ নিজেকে ক্ষমা করতে পারবে না। লক্ষণ দাদার কাছে যেতে বাসে উঠল। তখন বেলা 10টা। ধলপুর থেকে হাওড়া যেতে লাগবে 2 ঘন্টা। তারপর আবার বাস পাল্টে আরজিকর হাসপাতালে। কিন্তু আজ ওর ঠিকানা একটু অন্যদিকে। আগে সরস্বতীর সন্ধান। ঠিকানা লেখা কাগজটা পকেটে আছে তো? একবার দেখে নেয়। ঠিক আছে। ওখানে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলে দেবে। বাসে উঠে একটা সিট পেয়েছে ও। কয়েকদিনের অনিদ্রা আর দুশ্চিন্তা ওর শরীর জুড়ে। চলতি বাসেই ওর 2 চোখে ঘুম নেমে এলো।